হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি কিন্তু আর একটি খুবই গুরুত্বপূর্ণ রেলওয়ে সায়েন্সের ক্লাস নিয়ে। ঠিক আছে, 2024-এ তোমাদের রেলওয়ে যে সকল এক্সামগুলো এখন চলছে বা হবে, তো সেই সকল এক্সামের জন্য কিন্তু আমাদের এই সায়েন্সের ক্লাসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এর আগে 4খানা ক্লাস দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এটা আজকে আমাদের হচ্ছে 5 নম্বর ক্লাস। একদম বাছাই করা কোশ্চেন নিয়েই আমরা আলোচনা করব, একদম সম্পূর্ণ বিস্তারিত। ঠিক আছে, শুধু প্রশ্ন উত্তর নয়, প্রশ্ন উত্তরের পাশাপাশি কিন্তু বিস্তারিতভাবে আমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করব। তো চলো দেখে নিই আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, নিচের কোনটি বড় বাঁধ দেওয়ার একটি পরিণতি নয়? বড় যে বাঁধ দেওয়ার পরিণতি নয়, অরণ্য বিনাশ, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা না বন সৃজন? তো বড় বাঁধ দিলে সেখানে বন সৃজন হয়, তো সেটা তো হতেই পারে না। তো অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের। অরণ্য বিনাশ হয়ে থাকে সেখানে, অরণ্য সৃজন কোনোদিন হয় না। ব্যাখ্যা: বড় বাঁধ নির্মাণের ফলে নিম্নলিখিত নেতিবাচক প্রভাবগুলো পড়ে, যা অরণ্য বিনাশ, সামাজিক সমস্যা এবং অর্থনৈতিক সমস্যার কারণ হয়। অরণ্য বিনাশ: জলাধার তৈরির জন্য বিস্তীর্ণ এলাকা বনভূমি কেটে ফেলতে হয়। সামাজিক সমস্যা: মানুষের বাসস্থান ও জীবিকা হারিয়ে স্থানচ্যুত হতে হয়। আর অর্থনৈতিক সমস্যা, যেটা হচ্ছে বিশাল বিনিয়োগ প্রয়োজন হয় এবং অনেক ক্ষেত্রে তা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বোঝা তৈরি করে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন কী রয়েছে, ইথিন ইথিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ কোনটা? এথিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে 1,2-ডাইব্রোমোইথেন। 1,2-ডাইব্রোমোইথেন। দেখে নাও এখানে ইথিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া, ইথিন C2H4 ব্রোমিন Br2 সাথে একটা সংযোজন বিক্রিয়া করে 1,2-ডাইব্রোমোইথেন গঠন করে C2H4Br2। তারপর দেখো 3 নম্বর কোশ্চেন, যখন একটি পেন্ডুলামের বব তার গড় অবস্থান থেকে চরম অবস্থানে যায়, তখন কি ঘটে? যখন একটা পেন্ডুলামের বব তার গড় অবস্থান থেকে চরম অবস্থানে যায়, তখন কি ঘটে? স্থিতিশক্তিটা বৃদ্ধি পায়, গতিশক্তি হ্রাস পায়। স্থিতিশক্তি সেখানে বৃদ্ধি পায়, গতিশক্তি হ্রাস পায়। দেখে নাও, যখন পেন্ডুলামের বব তার গড় অবস্থান মানে সাম্যাবস্থা থেকে যখন চরম অবস্থানে যায়, তখন স্থিতিশক্তি বৃদ্ধি পায়, কারণ ববের উচ্চতা সর্বনিম্ন বিন্দু থেকে বৃদ্ধি পায়। আর চরম অবস্থানে পেন্ডুলামের স্থিতিশক্তি সর্বোচ্চ থাকে। আর পেন্ডুলামটি যখন গড় অবস্থান থেকে দূরে সরে যায়, তখন এর গতিশক্তি হ্রাস পায়। এর কারণ হলো পেন্ডুলামের গতি কমে যায়, তখন এটি চরম অবস্থান থেকে এগিয়ে যায়, কারণ গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়। আর গড় অবস্থানে পেন্ডুলামের গতিশক্তি সর্বোচ্চ এবং স্থিতিশক্তি সর্বনিম্ন থাকে, কারণ এই অবস্থানে এর গতি সবচেয়ে বেশি থাকে। আর চরম অবস্থানে পেন্ডুলামটি মুহূর্তের জন্য থেমে যায়, তাই এর গতিশক্তি শূন্য এবং স্থিতিশক্তিটা সর্বোচ্চ থাকে। 4 নম্বর কোশ্চেন দেখো, উদ্ভিদ কোষ প্রাচীর মূলত কী নিয়ে গঠিত? উদ্ভিদের কোষ প্রাচীর মূলত কী নিয়ে গঠিত? সেলুলোজ নিয়ে গঠিত। উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। উদ্ভিদ কোষের দেয়াল প্রাথমিকভাবে সেলুলোজ দিয়ে তৈরি, যা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে প্রাপ্ত ম্যাক্রোমলিকুল। সেলুলোজ ফাইবারগুলি শত শত গ্লুকোজ অণু দীর্ঘ রৈখিক পলিমার। সেলুলোজ ফাইবারগুলি শত শত গ্লুকোজ অণুর দীর্ঘ রৈখিক পলিমার। আর এই ফাইবারগুলো প্রায় 40টা বান্ডিল একত্রিত হয়ে থাকে, মাইক্রোফাইব্রিল বলা হয় যেটাকে। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের প্লাজমা ঝিল্লিকে ঘিরে থাকে। এই কথাগুলো, প্রত্যেকটা কথা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট, এই জন্য এখানে নোটসগুলো দেওয়া রয়েছে। অতি গাঢ় সালফুরিক অ্যাসিডকে যদি 443 কেলভিন তাপমাত্রায় ইথানলকে উত্তপ্ত করলে, অতি গাঢ় সালফুরিক অ্যাসিডে 443 কেলভিন তাপমাত্রায় ইথানলকে উত্তপ্ত করলে ইথিন পাওয়া যায়। এটা অবশ্যই মনে রাখো, ইথিন পাওয়া যায়। রাসায়নিক পরিবর্তনটি চিহ্নিত করুন। কী ধরনের রাসায়নিক পরিবর্তন? জারণ, হ্যালোজেনেশন, নিরুদন না হচ্ছে বিজারণ? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, নিরুদন। দেখে নাও, ইথানল
C2H5OH 443 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করলে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 এর উপস্থিতিতে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়ায় ইথানল থেকে একটা জলের অণু অপসারিত হয়ে ইথিন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে ডিহাইড্রেশন বলে। এই বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে, যা জল অপসারণে সাহায্য করে। এই বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণ C2H5OH থেকে C2H4+H2। এই বিক্রিয়াটি একটি অপসারণ বিক্রিয়ার উদাহরণ, যেখানে একটি যৌগ ভেঙে দুটি উৎপাদ তৈরি করে। 6 নম্বর কোশ্চেন দেখো, গতির নিম্নোক্ত কোন সমীকরণটি একটি কণার চূড়ান্ত বেগের উপর নির্ভরশীল নয়? চূড়ান্ত বেগের উপর নির্ভরশীল নয় যে সমীকরণ, সেটা হচ্ছে কোনটা না S সমান UT প্লাস হাফ AT স্কোয়ার। S সমান UT প্লাস হাফ AT স্কোয়ার সমীকরণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এখানে চূড়ান্ত বেগের উপর নির্ভর করে না। এটা প্রাথমিক বেগ, ত্বরণ এবং সময় প্রয়োজন। ধ্রুবক ত্বরণের অধীনে সরল রেখায় একটা কণার গতি উপস্থাপন করে। 7 নম্বর কোশ্চেন, নিচের কোন ধাতুটি পাতন দ্বারা পরিশোধিত হয়? পাতন দ্বারা পরিশোধিত হয় সেটা হচ্ছে দস্তা। দস্তা পাতন প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধন করা হয়, যা তাদের স্ফুটনাঙ্কের পার্থক্যের উপর ভিত্তি করে পদার্থ পৃথক করার একটা পদ্ধতি। দস্তার স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম, 907 ডিগ্রি সেলসিয়াস, যা পাতন দ্বারা পরিশোধন করার জন্য উপযুক্ত। পাতন প্রক্রিয়ার সময় দস্তাকে তার স্ফুটনাঙ্কে উত্তপ্ত করা হয়, যেখানে এটি বাষ্পীভূত হয়। তারপর বাষ্পকে ঘনীভূত করে একটা বিশুদ্ধ তরল বা কঠিন আকারে ফিরিয়ে আনা হয়, যা এটিকে অশুদ্ধতা থেকে আলাদা করে। রূপা, লোহা এবং তামার মতো অন্যান্য ধাতুগুলি সাধারণত পাতন দ্বারা পরিশোধন করা হয় না, কারণ তাদের স্ফুটনাঙ্ক উল্লেখযোগ্যভাবে বেশি, যা এই প্রক্রিয়াটিকে তাদের জন্য অকার্যকর বা অবাস্তব করে তোলে। 8 নম্বর কোশ্চেন দেখো, কার্বন যৌগের ক্ষেত্রে শাখা শৃঙ্খল বিশিষ্ট গঠনের বৈশিষ্ট্য কি? কার্বন যৌগের ক্ষেত্রে শাখা শৃঙ্খল গঠনের ব্রাঞ্চ চেন যেটা গঠনের বৈশিষ্ট্যটা কি? কার্বন পরমাণুগুলি পার্শ্বীয় মূলক গঠন করে মূল কার্বন শৃঙ্খলের সঙ্গে সংযুক্ত থাকে। পার্শ্বীয় মূলক গঠন করে মূল কার্বন শৃঙ্খলের সঙ্গে সংযুক্ত থাকে। 9 নম্বর কোশ্চেন দেখো, গোলীয় লেন্সের বৃত্তাকার সীমারেখার কার্যকর ব্যাসকে কি বলা হয়? গোলীয় লেন্সের বৃত্তাকার সীমারেখার কার্যকর ব্যাসকে কি বলা হয়? উন্মেষ বলা হয়। দেখে নাও, উন্মেষ একটা লেন্সের উন্মেষ হলো সেই খোলার ব্যাস যা লেন্সের মধ্য দিয়ে কত আলো প্রবেশ করে তা নিয়ন্ত্রণ করে। এটি বিশেষভাবে কার্যকর বৃত্তাকার রূপরেখার ব্যাস যার মাধ্যমে আলো প্রবেশ করতে পারে। এটি লেন্সের শারীরিক আকারের চেয়ে ছোট হতে পারে। লেন্সের আলো সংগ্রহের ক্ষমতা এবং এর গভীরতার ক্ষেত্রে নির্ধারণে উন্মেষ একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটি বৃহত্তর উন্মেষ আরও বেশি আলো প্রবেশ করতে দেয়, যা কম আলোর উপস্থিতিতে উপযোগী। ফোকাস হলো সেই বিন্দু যেখানে লেন্সের মধ্য দিয়ে যাওয়ার পর সমান্তরাল আলোক রশ্মিগুলি একত্রিত হয়। এটি একটি বিন্দু, কোনো ব্যাস নয়। লেন্স থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দৈর্ঘ্য বলা হয়। ফোকাস চিত্র গঠনের জন্য গুরুত্বপূর্ণ। যখন বস্তুটি সঠিক দূরত্বে থাকে তখন লেন্সটি আলোককে চিত্র সমতলে ফিল্মার সেন্সার ফোকাস করে একটা তীক্ষ্ণ চিত্র গঠন করে। ফোকাস দৈর্ঘ্য লেন্সের বিবর্ধন নির্ধারণ করে। বিভিন্ন লেন্সের বিভিন্ন ফোকাল দৈর্ঘ্য থাকে, আর ফোকাস লেন্সের আলো সংগ্রহের ক্ষমতার সাথে সরাসরি সম্পর্কিত নয়। আর বক্রতা ব্যাসার্ধ হলো বক্রতা কেন্দ্র থেকে লেন্সের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব। এটি একটা দূরত্ব লেন্সের মধ্য দিয়ে প্রবেশকারী আলোর সাথে সম্পর্কিত কোনো ব্যাস নয়। এটি লেন্সের পৃষ্ঠের বক্রতাকে বর্ণনা করে। এটি লেন্সের ফোকাল দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত। বক্রতার ব্যাসার্ধ লেন্সের নকশায় ব্যবহৃত একটি পরামিতি। একটি ছোট বক্রতার ব্যাসার্ধ মানে একটা আরও বক্র লেন্সের পৃষ্ঠ। লেন্সের অপটিক্যাল শক্তি নির্ধারণের জন্য বক্রতার ব্যাসার্ধ গুরুত্বপূর্ণ।
এটি উন্মেষের মতো নয়। 10 নম্বর কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন, নিম্নোক্ত কোন বিবৃতি ঠিক? কোনো যৌগের অম্লীয় বা ক্ষারীয় প্রকৃতি পরীক্ষা করতে ঘ্রাণ নির্দেশকগুলি ব্যবহৃত হয়। লবঙ্গ তেল হলো একটি ঘ্রাণ নির্দেশক। কোনো যৌগের বিশুদ্ধতা পরীক্ষা করতে লবঙ্গ তেল ব্যবহার করা হয়। এদের মধ্যে কোনটা সঠিক? শুধুমাত্র এ আর হচ্ছে বি, এ বি সঠিক, সিটা কিন্তু এখানে ভুল রয়েছে। ঘ্রাণ সংবেদী নির্দেশক হলো সেই পদার্থ যেখানে অ্যাসিডিক বা বেসিক পরিবেশে সংস্পর্শে এলে গন্ধ পরিবর্তিত হয়। এই বৈশিষ্ট্যটি কোনো দ্রবণ অ্যাসিডিক নাকি বেসিক তা নির্ধারণ করতে সহায়ক। লবঙ্গ তেল ঘ্রাণ সংবেদী নির্দেশকের একটা উদাহরণ। অ্যাসিডিক বা বেসিক মাধ্যমে এর গন্ধ পরিবর্তিত হয়। লবঙ্গ তেল যৌগে বিশুদ্ধতা পরীক্ষা করতে ব্যবহৃত হয় না। এর প্রাথমিক কাজ হলো দ্রবণগুলির প্রকৃতি শনাক্তকরণের জন্য ঘ্রাণ সংবেদী নির্দেশক হিসেবে কাজ করা, বিশুদ্ধতা পরীক্ষা করা নয়। ঠিক আছে, তো এই ছিল মোট 10খানা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন এক্সট্রা নোটস দিয়ে আলোচনা করা হয়েছে। আগের ক্লাসগুলো আমরা এইভাবে করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর বাকি যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে জয়েন করে যাবে, যেখানে তোমরা এই ক্লাসের পিডিএফ, আগে যে ক্লাসগুলো করেছি তার পিডিএফ এবং এই ক্লাসের পিডিএফও তোমরা এখানে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। তাছাড়া আমাদের যাবতীয় যা কিছু আপডেট, তোমাদের এক্সাম রিলেটেড যা কিছু আপডেট সমস্ত কিছু আমাদের এই টেলিগ্রামে দেওয়া হয়। তো অবশ্যই সবাই টেলিগ্রামে জয়েন করে যাও। আর তোমরা যদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেন পিডিএফ নিতে চাও, আমাদের কাছে খুবই স্বল্প প্রাইসে পেয়ে যাবে। তো তার জন্য আমাদেরকে মেসেজ করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 6294528484। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের মেসেজ করবে। সমস্ত কম্পিটিটিভ এক্সাম, সমস্ত বলতে এসএসসি, এমটিএস, স্টেনো, সিজিএল, সিএইচএসএল, ফেস 13, জিডি, সিপিও, ঠিক আছে, আরআরবি, এনটিপিসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আমাদের ডব্লিউবিপিএসসি, এই সকল এক্সামের জিকে কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন পিডিএফ অ্যাভেলেবল রয়েছে, খুবই স্বল্প প্রাইস। যদি নিতে চাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।